আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, জামাতের ডাক্তার তাহের তিনি বলেছেন যে প্রাক্তন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান তিনি একটি অনুষ্ঠানে বলেছেন যে নারীদের যারা মূল্য দিতে জানেনি বা নারীদের যারা যথেষ্ট গুরুত্ব দিতে চায় না অথবা পারেনি, তাদেরকে আমরা মেইন স্ট্রিমিংয়ে যেন না আসে তার জন্য ব্যবস্থা করেছি। অর্থাৎ ক্ষমতার মূল ধারায় তারা যেন কোনোভাবেই জায়গা না পায়। তো এই যে কথাটি সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, তিনি আসলে ইঙ্গিত করেছেন জামাতকে। তিনি বলার চেষ্টা করেছেন যে জামাত যদি মেইন স্ট্রিমিংয়ে আসে, অর্থাৎ যদি ক্ষমতায় আসে, তাহলে নারীদের যে উপর খড়গ নেমে আসবে, নারীরা স্বাধীন চেতা থাকবে না, নারীদের কথাগুলো শোনা হবে না, নারীদের প্রতিনিধিত্ব করার যে জায়গাটি সেটা দেয়া হবে না, বিশেষ করে নারী নেতৃত্ব মানাই হবে না। ফলে এই দলকে কোনোভাবেই কোন অবস্থাতেই যেন ক্ষমতায় দেখা না যায় এবং ক্ষমতায় ভোটের মাধ্যমে আসলেও যেন সেটা ছিনিয়ে নেওয়া হয়। এরকম একটি ইঙ্গিত তিনি করেছেন এবং এই কথাটি এখন ভাইরাল। আমরা জানি যে একটা অংশ বাংলাদেশের তারা বিশ্বাস করছে যে সেই 12 ফেব্রুয়ারি রাত 9টা পর্যন্ত জামায়াতের পরিসংখ্যান যখন ছিল 84 আর বিএনপির ছিল 77, ঠিক তারপরেই 10, 11, 12 অর্থাৎ 3 ঘন্টার মধ্যে সেই পরিসংখ্যান হয়ে গেল জামাতের হলো 64, অর্থাৎ আরও 20 কমে গেল, আর বিএনপির হলো 209টি। তার মানে 77 থেকে 209 গিয়ে দাঁড়ালো বিএনপির এমপির সংখ্যা। সুতরাং একটা মিডিয়া ট্রায়াল ছিল এবং একটা কঠিন ইঞ্জিনিয়ারিং ছিল। পুরো বিশ্ব দেখল যে মোটামুটি মানের একটা সুষ্ঠু অবাধ নির্বাচন হয়েছে, কিন্তু তলে তলে ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমে এই 3 ঘন্টার মধ্যেই, অর্থাৎ 10, 11, 12 এই 3 ঘন্টার মধ্যেই পুরো ফলাফল উল্টে দেয়া হলো এবং উপরন্তু জামায়াতের সংখ্যা আরও কমিয়ে দেওয়া হলো। এটা ডাক্তার তাহের তিনি বলছেন এবং একটি অংশ আমি আগেই বললাম যে তারাও বিশ্বাস করেন যে এটা এখানে হয়েছে। এখন সৈয়দা রিজওয়ানা হাসান তাকেই এখন জবাবদিহি করতে হবে যে তিনি যে এই ইঞ্জিনিয়ারিংয়ের কথা, অর্থাৎ এই যে মূল যে স্ট্রিম, অর্থাৎ মূল ধারায় বা ক্ষমতার মূল জায়গায় যে আনলো না একটি বিশেষ গোষ্ঠীকে বা দলকে, সেটার পেছনে আর কি কি কাহিনী আছে, কি কি অপরাধ আছে, কি কি ইঞ্জিনিয়ারিং আছে, তাই এই রিজওয়ানা হাসানকেই জবাব এর দিতে হবে। এখন আর কি বলবো, আসলে আরেকটি অংশ তো আছে, তারা বলছে যে না, বিএনপি যথাযথ ভোটের মাধ্যমেই, বিপুল ভোটের মাধ্যমেই তারা নিরঙ্কুশ বিজয় অর্জন করেছে। তো আমরা যেটা দেখলাম যে সেই 12 তারিখে যেখানে জামাতের আমির প্রায় নিশ্চিত, তিনি তার স্টেটাসে বারবার বলছিলেন যে আমাদের বিজয় আসলে বা বিজয় সূচিত হলে বা আমাদের বিজয়ে কেউ আনন্দ মিছিল করবেন না বা কোনো আড়ম্বরপূর্ণ অনুষ্ঠান করবেন না, বরং শান্ত থাকবেন। এবং তারা যেটা করে সাধারণত, যে বিজয় সূচিত হলে তারা সেজদায় লুটিয়ে পড়ে আল্লাহর রাহে। তো এইরকম স্টেটাসের পর যখন হঠাৎ করেই দেখা গেল যে জামাত আসলে ক্ষমতায় আসছে না, আসছে হচ্ছে বিএনপি এবং বিএনপির সাথে যুক্ত দলগুলো, তাহলে এখানে নিশ্চয়ই কিছু একটা আছে। লোকজন এখন ভাবছেন যে জামাতকে যখন কেউ না কেউ, হয়তো সেটা কোন মহল থেকে বোঝানো হয়েছে যে তুমি মেনে নাও ফলাফল, সুতরাং জামাতও কিন্তু মেনে নিয়েছে। জনগণ যেটা আশা করেছিল, ত্রুটি বিচ্যুতি
ব্যালট পেপার ছিনিয়ে নিয়ে সিল মেরে দেয়া এবং ব্যালট বাক্স কেন্দ্র থেকে নিয়ে যেয়ে অন্য ঘরে অন্য বাড়িতে নিয়ে যেয়ে সিল মারা, দাঁড়িপাল্লায় যেগুলো ভোট পড়েছে সেগুলো ছিঁড়ে ফেলে দেয়া এবং ওভাররাইট করে সংখ্যা পরিবর্তন করা, এরকম নানা অভিযোগ কিন্তু আছে। এই অভিযোগগুলোর একটা সমাধান হোক, এটা কিন্তু জনগণ চেয়েছে। যা কিছুই হয়েছে, অন্তত নির্বাচন 12 তারিখে হয়েছে, কিন্তু 13, 14, 15 বা একটি সপ্তাহ নেওয়া যেত, বা ক্রুশিয়াল হিসেবে 3 দিন নেওয়া যেত, যে এই 3 দিনের মধ্যে যে প্রবলেমগুলো আমরা দেখেছি মিডিয়ার মাধ্যমে, সোশ্যাল মিডিয়ায়, এগুলোর ঠিকঠাক আছে কিনা, অর্থাৎ এগুলোর ফ্যাক্ট চেক করে এই বিষয়গুলো নিয়ে গভীরতর বিশ্লেষণ করে যাচাই বাছাই করে রেজাল্ট পুনর্বার দেয়া। তো সেটা সাধারণ জনগণ চাইতেই পারে, কারণ জনগণ তো বিপ্লব ঘটিয়েছিল এই কারণে যে একটি সুষ্ঠু, অবাধ, ভয়হীন, নিরপেক্ষ নির্বাচন হবে, এখানে কোনো ইঞ্জিনিয়ারিং থাকবে না, অন্য কোনো কিছু থাকবে না। আজকে যে কথাটি এই ডাক্তার তাহের এখন বলছেন, এটা 12 তারিখ যখন 9টার পর থেকে মিডিয়া কুর মাধ্যমে, যেটা একটি অংশ মনে করছে, নির্বাচনের যে রেজাল্ট পরিবর্তন করে দেওয়া হলো, তখনই মানুষ আশা করেছিল যে একটা কিছু ঘোষণা হয়তো 11 দলীয় জোট থেকে আসবে, বিশেষ করে সেখানে যখন বিপ্লবী পক্ষের একটি দল এনসিপি ছিল। যাই হোক, দিন গড়িয়ে গেছে, আজকে মার্চের 5। সুতরাং একটু দেরিতে হলেও বোধোদয় যদি ঘটে 11 দলের লোকেদের, ভালো। এখন রিজওয়ানা হাসানের কথা ধরে হোক, যেভাবেই হোক, বিষয়টি সামনে আসলে ভালো। এখন এই জোট চাচ্ছে যে একটি আইনি প্রক্রিয়ার মাধ্যমে এটা যেন তারা সামনে এগিয়ে নিয়ে যেতে পারে, ভালো কথা। আমরা বলবো যে দেশটি এখন এই মুহূর্তে এমন একটি অবস্থায় আছে যখন আসলে নানা রকমের অপরাধ কিন্তু সংঘটিত হচ্ছে। আপনারা জানেন যে ধর্ষণ এই নতুন সরকার ক্ষমতা গ্রহণের পর থেকেই বেড়ে গেছে, পাশাপাশি লুটতরাজ এবং খুনোখুনির ঘটনাও বেড়েছে। যেমন সীতাকুণ্ডের যে সাম্প্রতিক ঘটনাটি, এই 2 দিন আগের ঘটনা, যে একটি মেয়েকে, ছোট্ট 5 বছর, 4-5 বছর এই বয়সে একটি মেয়েকে কিভাবে তারই পড়শি, তার পড়শি যে লোকটি, তার বাড়ির পড়শি, বাড়ির লোকটি তার বাবার সমবয়সী বা আরও বেশি বয়স হবে, জ্যাঠার সমবয়সী, সেই জ্যাঠার সমবয়সী লোকটি কিভাবে এই 4-5 বছরের মেয়েটিকে ধর্ষণ করলো এবং গলায় আঘাত করে রক্তাক্ত করলো, অবশেষে মৃত্যুবরণ করলো এই ছোট্ট ফুলের মতো শিশুটি। এবং দেখা গেছে যে ওই সীতাকুণ্ডের পার্কের মধ্য দিয়ে হেঁটে হেঁটে একসাথে হাত ধরে কিন্তু এই লোকটি, অর্থাৎ পড়শি, এই লোকটি নিয়ে যাচ্ছিল। তো তাদেরই পড়শি এই লোকটির মাধ্যমে চকলেট বা কিছু একটা খাবার দেবে বলে তাকে আসলে একটা গহীন সবুজ কোনো বনাঞ্চলে নিয়ে যাচ্ছিল এবং সেখানে নিয়ে যে এই ঘটনাটি ঘটায়। তো এই রকম আরও ঘটনা আমরা যেটা সম্প্রতি আমরা দেখেছি, যে এর মধ্যে আরও কিছু এখানে বনশ্রীতে ঘটেছে ধর্ষণের ঘটনা, আরও কিছু ঘটনা আমরা দেখেছি যে ঘটল। ওই যে উত্তরাঞ্চলে ঘটল, যে মেয়েটিকে বাবার কাছ থেকে ছিনিয়ে নিয়ে 15 দিন পর আবারও ধর্ষণ করে মেরে ফেলল। 15 দিন আগে 5 জন মিলে সংঘবদ্ধ ধর্ষণ করেছিল। তো যাই হোক, এইরকম আরও ঘটনা আছে। আসলে আমরা এমন অবস্থায় আছি যে আমরা ঘটনাগুলো এখন আর মনে করতে পারি না, কারণ এত ঘটনার পর ঘটনা, এইগুলোর বিচার আদৌ কি হবে বা হচ্ছে কি না তা তো আসলে কি দেখছি আমরা। আসিয়ার যে হত্যাকাণ্ড, ধর্ষণ এবং হত্যাকাণ্ড, সেগুলোর আমরা কোনো বিচার দেখিনি অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে। আরও নানা ঘটনা আছে। তো এখন এর মধ্যে সাম্প্রতিক ঘটনা, যে বিপণী বিতানে যেখানে জুতার দোকান, সেখানে একটি লোক আশ্রয় নেওয়ার জন্য দৌড়ে যাচ্ছিল, কিন্তু সেখানেও যারা দুষ্কৃতিকারী, যারা খুনি, তারা চাপাতি নিয়ে তাকে আঘাত করে এবং তিনি লুটিয়ে পড়লে তার পিঠের উপরে, তিনি তো উপর হয়ে পড়েছেন, ওই অবস্থায় তার পিঠের বুক বরাবর পিঠে কয়েক রাউন্ড পরপর গুলি চালিয়ে সেই খুনিরা চলে গেল এবং রক্তে ভিজে গেল সেই জুতার
যে শোরুমের ফ্লোর। তো এরকম নানা ঘটনা কিন্তু ঘটছে এখন। আমরা বলবো যে একটি অন্যায় দিয়ে যখন কোনো কিছু শুরু হয়, তখন ভিত্তিটা যেহেতু অন্যায় নির্ভর বা নড়বড়ে, তখন কিন্তু এর প্রভাবগুলো অন্যায়ের দিকেই ধাবিত হয়। সুতরাং আসলে এই মুহূর্তে শক্তভাবে প্রশাসন যদি তার দায়িত্ব পালন না করে, তাহলে খুব কঠিন একটা সামনের দিন অপেক্ষা করছে আমাদের জন্য। আমরা চাই যে সমস্ত রকমের অসঙ্গতিগুলো দূর হয়ে, যে যত ভুল ত্রুটি আছে, অসঙ্গতি আছে, যারাই আসুক, যারাই এসেছে ক্ষমতায়, যারাই এখন দায়িত্ব পালন করছে, তারা শুদ্ধ হোক, তাদের মনে সুবুদ্ধির উদয় হোক, তারা ক্ষমতা পেয়েছে আর ক্ষমতার অপব্যবহার না করে তারা একটু মনটাকে শান্ত রেখে মনের ভেতরে নৈতিকতা এনে তারা যেন ন্যায়ের পথে কাজ করে। এটাই আমাদের আসলে চাওয়া। কারণ একটি দেশ আর কত পেছনে হাঁটবে, আর কত পেছন দিকে চালিতে হবে। এখন এই দেশটির সামনে এগিয়ে যাবার দরকার আছে। দেশের মানুষগুলো সামনে তাকাতে চায়, একটি নতুন সূর্য দেখতে চায়, যে সূর্যের আলোয় আলোকিত হবে দেশের প্রত্যেকটি আনাচ কানাচ। ধন্যবাদ সকলকে।